আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অ্যাকাউন্টিং সুপ্রিমেসি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ শাফায়েত হোসেন শিফাত আছি আপনাদের সবার সাথে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায়, উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান আর কি, এইচএসসি। তো এই অধ্যায়ের নাম হচ্ছে প্রাপ্য হিসাবসমূহের হিসাব রক্ষণ। এই অধ্যায়টা একটু ভেজাল এবং জটিল মনে হলেও একটু মনোযোগ দিলে এটাও আপনাদের কাছে সহজ লাগবে। আশা করি আপনারা এই ক্লাসটি করার পরে কিছুটা হলেও ধারণা পাবেন যে কিভাবে প্রাপ্য হিসাবসমূহের হিসাব রক্ষণ করা লাগে। এটার আগে আমাকে বলতে হবে যে প্রাপ্য হিসাবসমূহ বলতে আসলে কি বোঝায়। প্রাপ্য মানে কি? প্রাপ্য মানে হচ্ছে আমি পাবো, অর্থাৎ আমি যে প্রতিষ্ঠানে কাজ করছি, ধরেন সেই প্রতিষ্ঠানের আমি হিসাব রক্ষক, আমার প্রতিষ্ঠান অন্য অন্য প্রতিষ্ঠান থেকে যা পাবে, যে টাকাগুলো পাওনা আছে, সেগুলোই কি প্রাপ্য হিসাব বা প্রতিষ্ঠানের জন্য দেনাদার। আর সেই দেনাদারগুলোর হিসাব সঠিকভাবে রাখাই হচ্ছে প্রাপ্য হিসাবসমূহের হিসাব রক্ষণ। এটা হচ্ছে সাধারণ কথায়। তবে আরেকটু জটিলভাবে যদি আমি বলতে যাই, আমাকে বলতে হবে একটা ব্যবসায় প্রতিষ্ঠানে কিন্তু প্রতিদিন অসংখ্য লেনদেন হয়। সেটা যদি দিন থেকে সপ্তাহ, সপ্তাহ থেকে মাস এবং মাস থেকে বছরে রূপান্তর করি, অনেক লেনদেন, মানে এত লেনদেন হবে দেনাদারদের, সেটা আসলে বলে প্রকাশ করা সম্ভব হবে না। বিভিন্নভাবে দেনাদার সৃষ্টি হবে, অমুকের কাছ থেকে এত টাকা পাবো, অমুকের কাছ থেকে এত টাকা পাবো। এর মধ্যে দেখা যায় কি কিছু কিছু দেনাদার সম্পূর্ণ টাকা দিতে পারে না। এরকমটা কিন্তু হয় যে সব দেনাদারই যে আমাকে টাকা পরিশোধ করবে, ব্যাপারটা কিন্তু এমন না। দেখা যায় কারো কাছ থেকে 20,000 টাকা পাবো, সে আমাকে 18,000 টাকা দিল, 2,000 টাকা আমাকে দিতে পারলো না। মানে ওই হিসাব বছরে এটা টোটালি ডিসমিস করে দিতে হবে আমাকে, অনাদায়ী পাওনা। মানে যেই টাকাটা আমি আদায় করতে পারি নাই, পাওনাটা আমি আদায় করতে পারি নাই, সেটা কি অনাদায়ী পাওনা। তো এই ধরনের ছোট ছোট অ্যামাউন্ট প্রায়ই হয়ে থাকে এবং এই ছোট ছোট অ্যামাউন্টগুলো মিলে অনেক বৃহৎ আকার ধারণ করে, অনেক বড় একটা অ্যামাউন্ট হয়, মানে এই না পাওয়া টাকাগুলো। তো প্রতিষ্ঠান কি করে, এই যে একটা ঝুঁকি থাকে টাকা না পাওয়ার, সো এই টাকা না পাওয়ার ঝুঁকিটাকে সামনে রেখে প্রতিষ্ঠানের হিসাব রক্ষক, মানে এটা কোম্পানি আইন বলেন, ব্যবসায়ের যেই আইন বলেন, হিসাব বিজ্ঞানের নিয়ম অনুযায়ী কি করে, প্রথম থেকেই একটা ছোট আকারে সঞ্চিতি ধরে রাখে। মানে একটা কি বলে এটাকে, আমি সঞ্চিতিটাকে কিভাবে ব্যাখ্যা করব, ধরেন আমি আগামী 10 বছর পরে আমি হজ করতে যাব, তো সেই জন্য আমি প্রতি বছরে আমি এই 20,000 টাকা করে সেভ করে রাখতেছি, 10 বছর পরে হজে যাব এই জন্য। তো সব কিছু করে আমি কি করতেছি, আমার ইনকাম থেকে 20,000 টাকা সেভিংস করতেছি, ওই যে 10 বছর পরে আমি হজে যাব এই জন্য। তো অনাদায়ী পাওনাটার সঞ্চিতিটা এরকমই যে এই বছর শেষে আমি টোটাল 1 লক্ষ টাকা পাবো, এর মধ্যে ধরে নিলাম আমি 20,000 টাকা আমি পাবো না, এটা আমি আগেই অনুমান করে নিচ্ছি। অনুমান করে এই যে 20,000 টাকা আমি একটা ফিগারটাকে আমি বের করলাম, এই যে আমি এটাকে লিখছি আমার হিসাবের খাতায় যে 20,000 টাকা আমার সম্ভাবনা নেই, আমি পাবো না। এটাই কি অনাদায়ী পাওনা সঞ্চিতি। আমার মনে হয় অনাদায়ী পাওনা কি আর অনাদায়ী পাওনা সঞ্চিতি কি, এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। ঠিক আছে, অনাদায়ী পাওনা হচ্ছে যেই টাকাটা একেবারেই আদায়যোগ্য নয়, আর অনাদায়ী পাওনা সঞ্চিতি হচ্ছে যেই টাকাটা সম্ভবত আমি পাবো না। কিন্তু বছরের শেষে দেখা যায় হিসাব বছরে যে যেই টাকাটা অনাদায়ী পাওনা ছিল, বছরের শেষ দিকে দেখা গেল ওই অনাদায়ী পাওনার টাকার কিছু টাকা কি করলাম, আমি সামহাও পেয়ে গিয়েছি, মানে আমার ব্যবসা প্রতিষ্ঠান পেয়ে গেছে। আবার অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরে রাখছিলাম ধরেন 50,000 টাকা, তো দেখা গেল কি অনাদায়ী পাওনা সঞ্চিতির ভিতর থেকেও কিছু টাকা আবার আমি পেয়ে গেলাম, মানে আমার ধারণার কম টাকা অনাদায়ী পাওনা সঞ্চিতি হইল। তো এই যে এই হিসাবগুলোকে রাখা হয়, এটা কি প্রাপ্য হিসাব। ঠিক আছে, এই হিসাবগুলোকে লিপিবদ্ধ করা সুন্দরভাবে যার যার জায়গাতে, মানে অনাদায়ী পাওনা কত টাকা, অনাদায়ী পাওনা সঞ্চিতি কত টাকা, সত্যিকার অর্থে 1 বছরে কত টাকা অনাদায়ী পাওনা খরচ আমাকে দেখাইতে হবে, 1 বছরে কত টাকা অনাদায়ী পাওনা সঞ্চিতি হবে, এই সমস্ত কাজগুলা আমরা করি কোথায়, প্রাপ্য হিসাবসমূহের হিসাব রক্ষণ এই অধ্যায়ে। এছাড়াও আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি প্রাপ্য নোট। প্রাপ্য নোটটা কি সহজ ভাষায় ব্যাখ্যা করি। আপনি কারো কাছে পণ্য বিক্রি করেছেন, এখন আপনি একজন কি বিক্রেতা, আর আপনার যার কাছে বিক্রি করেছেন সে আপনার কি একজন দেনাদার। এখন এই বিক্রিটা করেছেন ধারে, ধারে বিক্রি করার পরে একটা অ্যামাউন্ট বিক্রি করেছেন, 10,000 টাকার পণ্য আপনি বিক্রি করেছেন। এখন এই 10,000 টাকার পণ্য আপনি একটা লিখলেন, মানে এটাকে নোট, প্রাপ্য নোট বলা হয়। সো সেই নোটের মধ্যে লিখে, সেই নোটের মধ্যে টাকার পরিমাণ, কত তারিখে বিক্রি করেছেন, কত দিনের মধ্যে টাকাটা পরিশোধ করতে হবে, এই হাবিজাবি লিখে
আবার এর মধ্যে আবার সুদের অন্তর্ভুক্ত থাকে, মানে এই যে টাকাটা যে দেরি করে দিচ্ছে এতে আপনার একটা ক্ষতি হচ্ছে ব্যবসায়। আপনি ক্যাশ টাকা পেলে একরকম হইতো, আপনাকে যেহেতু 3 মাস ঘুরায় টাকাটা দিতেছে, তো 3 মাস ঘুরাইলে আপনাকে এটার উপরে কি করবে, সে কিছু অতিরিক্ত টাকা সুদ হিসেবে প্রদান করবে, মানে যে কি মানে পণ্যটা কিনে নিয়েছে, ঠিক আছে। তো এই সমস্ত হিসাবগুলো রাখা হয় হচ্ছে প্রাপ্য নোটের মধ্যে। আর প্রাপ্য নোটের ক্ষেত্রে সবচেয়ে বড় জিনিসটা যেটা, সেটা হচ্ছে আপনি ধরেন আচ্ছা আমাকে দিয়ে বোঝাই, আমি সিফাত বিক্রি করলাম ধরেন একজনের কাছে, তো দেখা গেল উনি আমাকে সময় দিল 3 মাস পরে টাকাটা দিবে। সো এরকম নোটের মধ্যে সাইন করে দিয়েছে যে 3 মাস পরে টাকা দিব তোমাকে 10,000 টাকা, পাশাপাশি 200 টাকা এক্সট্রা সুদ হিসেবে তুমি পাবে, 10,200 টাকা তুমি সুদ হিসেবে 3 মাস পরে পাবে। আমি তোমার এই প্রাপ্য নোট বা এই যে বিলের মধ্যে কি করলাম, স্বাক্ষর দিলাম, আমার কোম্পানি সিল মেরে দিছে, হ্যাঁ এটা আমার বৈধ, এটা আমি পরিশোধ করব। এখন এই প্রাপ্য নোটটাকে কি করা যায়, আবার ব্যাংকে ভাঙানো যায়। ব্যাংকে ভাঙানো বলতে কি, আমার এখন ইমার্জেন্সি টাকার দরকার, আমি কি করব, আমি 3 মাসের জন্য ওয়েট করব না যে আমি ওনার কাছে বিক্রি করছি উনি 3 মাস পরে টাকা দিবে, না আমার তো টাকা এখন দরকার যে কোনো কাজে, আগামী 1 মাসের মধ্যে আমার ব্যবসায় অনেক টাকা পয়সা লাগবে, ক্যাশ টাকা। তো আমি কি করব, ব্যাংকে চলে যাব সেই প্রাপ্য নোট বা প্রাপ্য বিলের যে কপিটাকে নিয়ে। এটা কোম্পানি আইন স্বীকৃত এবং ব্যবসা হিসাব বিজ্ঞানের আইন স্বীকৃত, ঠিক আছে। সো সেইটা ব্যাংকে গেলে কি করলো, ব্যাংক আমাকে মানে প্রাপ্য নোটটাকে এটাকে ভাঙানো বলে, ব্যাংক কি করে ভেঙে দেয়, মানে ব্যাংক সেই নোটটা রেখে দিল যে আমি কত পাইতাম 10,200 টাকা, 10,000 টাকা আমার বিক্রয় মূল্য, 200 টাকা ছিল সুদ, 10,200 টাকা আমার প্রাপ্য নোটে ছিল। এখন ব্যাংক যে আমার কাছ থেকে প্রাপ্য নোটটা রাখতেছে, ব্যাংক কি এমনি রাখবে, ব্যাংকের কিছু লাভ না হইলে ব্যাংক আমার টাকাটা কেন দিবে আগে আগে, একটা সিম্পল কথা বলেন তো। ব্যাংক কিন্তু আমাকে এমনি এমনি দিবে না, ব্যাংকের কিছু লাভ এখানে আমাকে দিতে হবে। তো দেখা গেল আমি 3 মাস পরে 10,200 টাকা পাইতাম অমুক কোম্পানির কাছ থেকে, তো সেটা আমার কি হইলো, আমি এখন ব্যাংকের কাছে গিয়ে সেটা আমি 9,900 টাকায় ক্যাশ করে নিয়ে আসতে পারলাম প্রাপ্য নোটটা ভাঙ্গায়া। এর ফলে কি হইলো, আমার ক্যাশ টাকার যে চাহিদা বা ঘাটতিটা ছিল সেইটা কি হইলো, আমার ইনস্ট্যান্ট পূরণ হয়ে গেল। এখন বলতে পারো আচ্ছা আমি 10,000 টাকার তো পণ্য বিক্রি করছি, যে 9,900 টাকা আমি ব্যাংকের থেকে প্রাপ্য নোটটা ভাঙ্গায় আনলাম, 100 টাকা যে লস হইলো, না 100 টাকা লস হয় না, ওটা তো বিক্রয় মূল্য। সো বিক্রয় মূল্য কি হয়, লাভের সাথে মানে মোট মূল্যের সাথে লাভ যোগ হওয়ার পরে বিক্রয় মূল্য হয়। দেখা গেছে আমার ক্ষতি হয় না, আমার লাভটা কমে ঠিক আছে কিন্তু ক্ষতি হয় না। ওকে, আচ্ছা যেটাতে ছিলাম সেখানে আসি। এই যে ব্যাংক আমাকে কিছু কমের মধ্যে কি করলো, টাকাটা ভাঙ্গায় দিল, ব্যাংক আমাকে দিল 9,900 টাকা। তাহলে আমি কি উপকার পেলাম, আমি ইনস্ট্যান্ট ক্যাশ টাকা পেলাম 9,900, যেটা আমার ব্যবসার কাজে লাগলো। ব্যাংক কি করলো, ব্যাংক সেটা 10,200 টাকাটা 9,900 টাকা ভাঙ্গায় দেওয়ার ফলে ব্যাংকের এখানে 300 টাকা একটা গ্যাপ আছে না, এই 300 টাকাটা ব্যাংকের লাভ। কারণ ব্যাংক যখন মেয়াদ পূর্তিতে, মানে ওই প্রাপ্য নোটটার বিল তো ছিল 3 মাস, ওই 3 মাস পরে ওই কোম্পানির কাছ থেকে যখন টাকাটা আদায় করবে, সে আদায় করবে কত, 10,200 টাকা, ব্যাংক আদায় করবে 10,200 টাকা। সো ব্যাংকের 300 টাকা লাভ হয়েছে। আর ওই যে প্রাপ্য নোটটা স্বাক্ষর করছে, মানে আমার পণ্য ক্রেতা, তার কিছু হয় না, সে যেমনটা তেমনই থাকবে। এই যে প্রাপ্য নোট বা প্রাপ্য বিলটা নিয়ে ছিনিমিনি খেলা হইলো এতক্ষণ, এই সমস্ত হিসাব রাখাটাই হচ্ছে প্রাপ্য নোটের হিসাব। আর এই হিসাবগুলিও প্রাপ্য হিসাবসমূহের হিসাব রক্ষণের মধ্যে পড়ে। তো এখন আমরা একটা অঙ্কের মাধ্যমে অনাদায়ী পাওনা সংক্রান্ত কিছু ঝামেলা করার চেষ্টা করব, সমাধান করার চেষ্টা করব, ঝামেলা করার না, সমাধান করার চেষ্টা করব। চলুন আমরা অঙ্কে যাই। এখানে প্রশ্ন নাম্বার 6, এখানে দুইটা রেওয়া মিল দেওয়া আছে, একটা হচ্ছে 2018 সালের আর একটা হচ্ছে 2019 সালের। আর এখানে কি কি দেওয়া আছে, অনাদায়ী পাওনা সঞ্চিতি রেওয়া মিলে দেওয়া আছে, এটা হচ্ছে পুরাতন, যেহেতু রেওয়া মিলে দেওয়া আছে 2018 সালের জন্য একটা, আর 2019 সালেরটা এখনও দেওয়া হয়নি, এটা সামনে আসবে। অনাদায়ী পাওনা লিখিত, অর্থাৎ যেটা লেখা আছে, অর্থাৎ পুরাতন অনাদায়ী পাওনা 1500, আরেকটার জন্য 1000। অলিখিত অনাদায়ী পাওনা, যেটা নতুন অনাদায়ী পাওনা, এখানে একটা মানে 2018 সালের কোনো নাই, 2019 সালের জন্য 500 টাকা। প্রাপ্য হিসাব বা দেনাদার 2018 সালে আছে 20,000 টাকা, 2019 সালে সেটা 10,000 টাকা। আর অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করতে বলছে উভয় বছরেই 5% করে অনাদায়ী পাওনা সঞ্চিতি, নতুনের যেটা সঞ্চিতি হবে সেটা ধার্য করবো। আচ্ছা এখন দেখি প্রশ্নে কী চেয়েছে। 2018 ও 2019 সালের অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ নির্ণয় করো। অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ কীভাবে নির্ণয় করতে হয়, দেনাদার থেকে সকল প্রকার কি অনাদায়ী পাওনাগুলো বাদ দিয়ে
আর কি হয় দেনাদারের সাথে অলিখিত বিক্রয় থাকলে যোগ হয়। আচ্ছা দেখি কি লিখছে এখানে। কি আছে 2018 সালের দেনাদার আছে 20,000, 2019 সালে আছে কত 10,000। আচ্ছা বাদ কি দিতেছি অলিখিত অনাদায়ী পাওনা, অর্থাৎ নতুন যে অনাদায়ী পাওনা 2018 সালে কোনো নতুন অনাদায়ী পাওনা নাই, 2019 সালে 500 টাকা। তাহলে সমন্বিত প্রাপ্য হিসাব লিখছে হচ্ছে, মানে দুইটা প্রাপ্য হিসাবকে একসাথে বুঝাইছে। যাই হোক, তাহলে মোট প্রাপ্য হিসাব হচ্ছে 2018 সালের জন্য 20,000 টাকা দেনাদার, 2019 সালের জন্য 9,500 টাকা দেনাদার। আর এই টাকার উপরে 5% ধরলে হয় 1,000 টাকা আর 475 টাকা। ঠিক আছে। আচ্ছা এখন কি অনাদায়ী পাওনা হিসাব করো। অনাদায়ী পাওনা হিসাব করার জন্য অনাদায়ী পাওনা জাবেদাগুলি আমাদেরকে জানতে হবে। জাবেদাগুলি জানলে আমরা অনাদায়ী পাওনা হিসাব বা খতিয়ানটা সহজে করতে পারবো। ঠিক আছে। আর তারপরে কি করতে হবে, অনাদায়ী পাওনা সঞ্চিতির হিসাব তৈরি করতে হবে। সেম জাবেদা জানলে আমরা খতিয়ান তৈরি করতে পারবো। আচ্ছা অনাদায়ী পাওনা হিসাবে যাই। এখানে একটা সুন্দর করে টি ছকের খতিয়ান দেওয়া হয়েছে স্পষ্ট আকারে। 2018 সালের ডিসেম্বর 31 অনাদায়ী পাওনা সঞ্চিতি ছিল ক্রেডিট, হয়ে গেছে ডেবিট পাশে 1,000 টাকা। আয় বিবরণী ছিল ডেবিট, হয়ে গেছে ক্রেডিট পাশে 1,000 টাকা। তারপরে অনাদায়ী পাওনা সঞ্চিতি আবারও সেম, আয় বিবরণী ডেবিট ছিল ক্রেডিট হয়ে গেছে। ঠিক আছে। আমরা একটা জাবেদা দেখলে হয়তো একটু স্পষ্ট বুঝতে পারবো। আর একটু দেখি, এই যে এখানে একটা জাবেদা আছে। এই প্রশ্নটা ই করি 7 নম্বরের। 2015 সালের 1 জুলাই তারিখে জনি ব্রাদার্স নামক একটি ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলেন। আচ্ছা 30 জুন 2016 তারিখে তার ব্যবসায়ের তথ্য। আচ্ছা এখানে ডেট নিয়ে কনফিউজ হওয়ার কিছু নাই। 2015 সালের জুলাইয়ের 1 তারিখে শুরু করছে, আর কি 2016 তারিখের জুনের 30 তারিখে কি করছে, বছর শেষ হয়েছে, 1 বছরই হয়েছে। অবলোপনযোগ্য প্রাপ্য হিসাব অর্থাৎ অনাদায়ী পাওনা 1,000 টাকা, আর প্রাপ্য হিসাব যেটা অরিজিনাল দেনাদার সেটা কত 21,000 টাকা। ঠিক আছে। অবলোপনযোগ্য প্রাপ্য হিসাব মানে যেই টাকাটা অনাদায়ী পাওনা হতে পারবে, করা যাবে আর কি, নেওয়া যাবে, সেটা হচ্ছে 1,000 টাকা। জনাব জনি তার ব্যবসায়ের প্রাপ্য হিসাবের ওপর 5% হারে অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখার সিদ্ধান্ত গ্রহণ করেন। উপযুক্ত সমন্বয় সাধনের পূর্বে জনি অ্যান্ড ব্রাদার্সের নিট লাভের পরিমাণ ছিল 42,800 টাকা। এই নিট লাভের পরিমাণ এই কারণেই আনা হয়েছে কারণ আয় বিবরণীর সাথে আমাদের জাবেদা করে অ্যাডজাস্ট করতে হয়, এই জন্য নিট লাভ সামনে নিয়ে আসা হয়েছে। এখন কি করতে বলছে, 2016 সালের 30 জুন তারিখে নিট প্রাপ্য হিসাবের পরিমাণ নির্ণয় করতে বলছে। অরিজিনালি কত টাকার দেনাদার আছে সেটা। তারপরে চাইছে কি অনাদায়ী পাওনা অবলোপন ও অনাদায়ী পাওনা সঞ্চিতির প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। এর মানে হইতেছে ওই বছরের অনাদায়ী পাওনা খরচ কত আর অনাদায়ী পাওনা সঞ্চিতির কত টাকা ধার্য করছে সেইটার জাবেদা দিতে বলছে। উপযুক্ত সমন্বয় সাধনের পর প্রতিষ্ঠানের নিট লাভের পরিমাণ নির্ণয় করে এবং আর্থিক অবস্থার উপর যে প্রভাব পড়বে তা দেখিয়ে মন্তব্য করো। এটা একটা এই যে অঙ্কটা, এটা একটা স্ট্যান্ডার্ড অঙ্ক এবং একটা মানসম্মত অঙ্ক বলতে হবে, মানে একটা বোর্ড পরীক্ষায় আসার মতো হয়তো বা এরকম অঙ্ক এসেছেও। আচ্ছা ঠিক আছে, প্রথমটা সমাধান করার চেষ্টা করি। 2016 সালের 30 জুন তারিখে নিট প্রাপ্য হিসাব অর্থাৎ মোট বা নিট যে দেনাদার আছে সেটা বের করে। অবশ্যই দেনাদার থেকে অনাদায়ী পাওনা যেটা আছে সেটা বাদ দিতে হবে। বাদ দেওয়ার পরে কি করতে হবে, ওই যে 5% হারে সঞ্চিতি ধরে কি করব 1,000 টাকা আরও বাদ দিয়ে দিব, সব মোট দেনাদার হবে 19,000 টাকা। এখন আসি জাবেদা দাখিলায় কি কি জাবেদা করতে হবে। 30 জুন তারিখে কি অবলোপনযোগ্য প্রাপ্য হিসাব 1,000 আর প্রাপ্য হিসাব হইতেছে 21,000। ঠিক আছে, দেখি অবলোপনযোগ্য প্রাপ্য হিসাব মানে হচ্ছে ওই বছরের অনাদায়ী পাওনা হিসাব হবে ডেবিট খরচ, আর দেনাদার বা প্রাপ্য হিসাব হবে কি ক্রেডিট। অনাদায়ী পাওনা হিসাবভুক্ত করছে ওই বছরের জন্য 1,000 টাকা অনাদায়ী পাওনা খরচ। তারপরে কি করছে, এই অনাদায়ী পাওনার ইয়েটা কি করছে, অনাদায়ী পাওনা সঞ্চিতি সৃষ্টি করছে। অনাদায়ী পাওনা সঞ্চিতি সৃষ্টি হয়েছে 5% কত 1,000 টাকা। তো অনাদায়ী পাওনা সঞ্চিতি সৃষ্টি করলে অনাদায়ী পাওনা সঞ্চিতি হবে ক্রেডিট, আর অনাদায়ী পাওনা হিসাব অপোজিটে হবে ডেবিট। ঠিক আছে, এটা একদম বেসিকে। ঠিক আছে, তারপরে কি আয় বিবরণীতে এটার কাজ আছে, আয় বিবরণীটাকে সমন্বয় করার জন্য। তাহলে আয় বিবরণীতে কি করব, আয় বিবরণী হবে ডেবিট, অনাদায়ী পাওনা কি হবে ক্রেডিট। কেন আয় বিবরণী বা আয় সারাংশ ডেবিট হলো, অনাদায়ী পাওনা হিসাব ক্রেডিট হলো, কারণটা কি অনাদায়ী পাওনা হিসাব বন্ধ করা হলো। অনাদায়ী পাওনা হিসাবের
জেডটা কি থাকে, অনাদায়ী পাওনা। অনাদায়ী পাওনা সঞ্চিতি না, কিন্তু অনাদায়ী পাওনা কিন্তু ডেবিট হিসাবে খরচে আবির্ভূত হয়, ঠিক আছে। সো এই 1000 টাকা যে অতিরিক্ত আসছে এটা অনাদায়ী পাওনা হিসাবে ছিল ডেবিটটাকে কি করে দিছি, এই 1000 টাকা ক্রেডিট করে দিছি, আর আয় বিবরণী হয়ে গেছে ডেবিট 1000 টাকা। ওকে, সো অনাদায়ী পাওনা নামে হিসাব বন্ধ, এখন আয় বিবরণী হিসাবে ডেবিটে 1000 টাকা চলে আসবে, শেষ। ওই বছরের আয় বিবরণীতে প্রভাব ফেলবে বলেই কিন্তু আমার এই আয় বিবরণীর কাজটুকু করা লাগছে, ঠিক আছে। আচ্ছা, এখন গ নাম্বারে কি বলছে দেখি। উপযুক্ত সমন্বয় সাধনের পরে প্রতিষ্ঠানের নিট লাভের পরিমাণ নির্ণয় করো এবং আর্থিক অবস্থার উপর যে প্রভাব পড়বে তা দেখিয়ে মন্তব্য করো। যেহেতু 1000 টাকা নতুন করে অনাদায়ী পাওনা খরচ হিসেবে আমাকে বাদ দিতে হয়েছে, পাশাপাশি নতুন একটা সঞ্চিতি সৃষ্টি করতে হয়েছে, তাহলে অবশ্যই আমার হিসাব ব্যবস্থায় কিছু এলোমেলো হয়েছে। সো আর্থিক অবস্থার আয় বিবরণীতে কী হয়েছে সেটাই আমরা এখন দেখবো চাই, ঠিক আছে। সো এই জিনিসটা একটা কি সমন্বয়, মানে নতুন করে কাজ আসছে, যেহেতু নতুন করে কাজ যদি কোনো হিসাবে শেষে থাকে সেটাকে আমরা সমন্বয় বলি। যেমন রেওয়া বিলের নিচে সমন্বয় থাকে, আয় বিবরণীর নিচে সমন্বয় থাকে না থাকে। আচ্ছা, সমন্বয় পূর্ব নিট লাভ মানে যেই সকল কাজগুলো করতে দিছে আমাকে নতুন করে, সেইটার আগে আমাদের লাভ ছিল কত, 42,800 টাকা। ওই যে প্রশ্নে দেওয়া আছে, এই যে সমন্বয় সাধনের পর নিট লাভ নির্ণয় করতে বলছে, কিন্তু 42,800 টাকা ছিল আগের লাভ, মানে সমন্বয়গুলি করার আগে, কাজগুলি করার আগে। এখন এখান থেকে কি দিতে হবে, অনাদায়ী পাওনা 1000 টাকা খরচ হয়েছে সেটাও বাদ দিয়ে দিতে হবে। পাশাপাশি কি করতে হবে, অনাদায়ী পাওনা সঞ্চিতির 1000 টাকা যে নতুন ধরছি সেটাও বাদ দিয়ে দিব, তাহলে না লাভটা কি হইলো আমার আরও কমে গেল, ঠিক আছে। মোট লাভ ছিল আগে বেশি, এখন দেখা গেল এর মধ্যে আমার ভুল হয়েছে, অনাদায়ী পাওনা আমি টাকা আদায় করতে পারবো না 1000 টাকা, আরও 1000 টাকা নতুন করে সঞ্চিতি রাখতে হয়েছে এদের জন্য, তো আমার লাভটা অটোমেটিক্যালি কমে যাবে, ঠিক আছে। আর আর্থিক অবস্থার বিবরণীতে দেনাদারের সাথে কাজ হবে। দেখো, চলতি সম্পদে গিয়ে প্রাপ্য হিসাব বা দেনাদার ছিল 21,000 টাকা বাদ যাবে, অলিখিত যে অনাদায়ী পাওনা সেটা আবার কি যাবে, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি যেটা সেটাও বাদ যাবে, তাহলে ব্যালেন্স হয়ে কি এই 19,000 টাকার ব্যালেন্সটা আসবে। আর দেখো এখানে 40,800 টাকা দিয়ে সুন্দর করে মিলাই দিয়েছে উদ্ধৃত পত্র, সুন্দর করে, মানে যেটা সৌন্দর্যের জন্য, যে উদ্ধৃত পত্র তো সবসময় সমানই হয়, এই দায় মালিকানা সত্ত্ব পাশ আর সম্পত্তির পাশ, এই জন্য এভাবে মিলিয়ে দিছে। মন্তব্য করতে পারলে ভালো, না করতে পারলেও সমস্যা নেই। যাই হোক, আমরা কিছু বেসিক লেভেলেরই শিখলাম, আর এখন আমি একটু কথা বলি, শুনো। আমাদের মেন সমস্যাটা হয় হচ্ছে অনাদায়ী পাওনা হিসাবভুক্ত করা নিয়ে। হিসাবভুক্ত করা বলতে কি বোঝায়, ধরো 2015 সালে অনাদায়ী পাওনার খরচটা হিসাবভুক্ত করতে হবে, সেটা করা হয়নি, আমাদেরকে করতে বলতে পারে। এমনকি ওইটার একই অঙ্কে 2016 সালেও অনাদায়ী পাওনার আলাদা করে হিসাবভুক্ত করতে বলতে হইতে পারে, সেটাও করতে হইতে পারে, ঠিক আছে। আবার সঞ্চিতিটা আলাদা করে ধার্য করতে হয়, কারণ একেবারেই আদায় করা যাবে না এমন টাকাটা এক জিনিস, আবার হয়তো আদায় করা যাবে না, মানে অনাদায়ী পাওনা সঞ্চিতি সেটা কিন্তু আরেক জিনিস, ঠিক আছে। পাশাপাশি অনাদায়ী পাওনার ব্যালেন্সটা কিন্তু ডেবিট পাশে থাকে, আবার অনাদায়ী পাওনার সঞ্চিতির ব্যালেন্সটা কিন্তু থাকে ক্রেডিট পাশে। এখন কথা হচ্ছে, ওই যে বললাম না, বছর শেষে ঘুরে ফিরে অনেক সময় দেখা যায় অনাদায়ী পাওনার টাকাটা আবার আদায় করা যায়, আবার অনাদায়ী পাওনার যে সঞ্চিতির টাকাটা কি হয় অটোমেটিক্যালি তখন ওইটাও কমে আসে। সো নর্মালি যে জিনিসগুলো ডেবিটে থাকে সেইটাকে বাড়াইতে হইলে সেটাকে ডেবিট পাশে নিয়ে বাড়াইতে হয়, কমাইতে হইলে সেই এন্ট্রিটাকে ক্রেডিট করে দিয়ে কমাইতে হয়।